আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব যে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কেন 2 পাই আর এইচ, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কেন 2 পাই আর ইনটু আর প্লাস এইচ, আয়তন কেন পাই আর স্কয়ার এইচ। তো আমরা নবম দশম শ্রেণীতে যখন আমরা পরিমিতি পড়ি বা আমরা যখন হায়ার ম্যাথে যখন আমরা ঘনজ্যামিতি পড়ি তখন কিন্তু আমরা এই সূত্রগুলির সম্মুখীন হই, আমরা মুখস্থ করে এই সূত্রগুলি আমরা ম্যাথে অ্যাপ্লাই করে ফেলি, কিন্তু আমরা অনেকে জানি না যে কেন এই সূত্রগুলি আসলো, কিভাবে আসলো। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা হয়তো জেনে থাকতে পারো বা যদি না জানো তাহলে জেনে নাও যে আমরা এর আগেও বিভিন্ন টাইপসের ক্ষেত্রের আয়তন এবং ক্ষেত্রফল কিভাবে আসলো সেই বিষয়টা নিয়ে আমরা আরো কয়েকটা ভিডিও আপলোড করেছি অলরেডি। তো সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তোমাদের যদি এই ক্ষেত্রগুলি নিয়ে বা অন্য নতুন কোনো ক্ষেত্র নিয়ে কোনো কোশ্চেন থাকে বা জানার আগ্রহ থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। দেখো, সিলিন্ডার বা বেলুন, বাংলায় বলে বেলুন, ইংরেজিতে সিলিন্ডার, সেটা হচ্ছে এরকম একটা শেপ। আমরা বাস্তবে এরকম সিলিন্ডার শেপের অনেক কিছু দেখছি, যেমন ধরো যে টিউব লাইট বা পাইপ, এগুলি কিন্তু সবই সিলিন্ড্রিক্যাল শেপ। বা আমি কিন্তু এটাকেও, আমি যদি এই মার্কারটাকে দেখি, মার্কারটাকেও কিন্তু আমি প্রায় সিলিন্ড্রিক্যাল একটা শেপ বলতে পারি, সিলিন্ডার আকৃতির একটা শেপ বলতে পারি। তো এরকম একটা শেপ আমরা এখানে এঁকে রাখছি, একটা সিলিন্ডার এঁকে রাখছি। তো তোমরা হয়তো বুঝতেই পারতেছো যে এই সিলিন্ডারটার ভেতরটা, এই যে ভেতরটা, এটা হচ্ছে মুখ, আর এখানে ও বসে আছে এই এই অংশটার উপর। এই যে মুখটা বা ভেতরটা কিন্তু ফাঁকা বা ফাঁপা বলতে পারি, ফাঁপা। তো আমি এখানে একটা ফাঁপা সিলিন্ডার আঁকার চেষ্টা করেছি। তো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দুই টাইপসের ক্ষেত্রফল পেয়েছি, একটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর একটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা কি? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বোঝায়, ধরো যদি এটা একটা সিলিন্ডার হয় তাহলে এই যে এই বাঁকা পৃষ্ঠটা, এই বাঁকা পৃষ্ঠটার ক্ষেত্রফল কত সেটাই আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এই ফিগারটার দিকে একটু খেয়াল করো। ধরো এই যে একটা আমাদের সিলিন্ডার বা একটা পাইপ বা টিউব তুমি চিন্তা করতে পারো। তো এটার যে বাঁকা পৃষ্ঠটা, এই যে বাঁকা পৃষ্ঠটা, এই বাঁকা পৃষ্ঠটার সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটাই আমার বের করতে হবে, সেটাই হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এই পাশ প্লাস অপোজিট পাশেও কিন্তু সেম, ওই পুরো ক্ষেত্রফলটা আমার বের করতে হবে। তো এর জন্য আমি কি করব, আমি করি কি, যে এখান থেকে আমি এই সিলিন্ডারকে যদি আমি কাট করে ফেলি, এটা একটা একটা তোমার হচ্ছে রাউন্ড শেপের সিলিন্ডার, এটাকে যদি আমি এখান দিয়ে কাট করে ফেলি, কাট করে যদি আমি দুইটা প্রান্ত ছড়ায় ফেলি, তাহলে কিন্তু আমি এরকম একটা আয়তকার শেপ পাবো। একটু কল্পনা করো, চিন্তা করো, তাহলেই তুমি বুঝতে পারবে যে এটাকে কাট করলে কিন্তু ঠিক এরকম একটা আয়তকার শেপ পাওয়া যায়। তো তারপর এখন তুমি চিন্তা করো, ওই বক্র পৃষ্ঠটাই কিন্তু এখন এই আয়তকার একটা পৃষ্ঠ হয়ে গেছে। অর্থাৎ এদিকে আমি যে মার্কটুকু করলাম, এই পাশ প্লাস অপোজিট পাশ, ওইটার ক্ষেত্রফল বের করা আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা কিন্তু সেম কথা। তাহলে তুমি একটু খেয়াল করো যে সিলিন্ডারটার উচ্চতা, এই যে এখান থেকে এই পর্যন্ত সিলিন্ডারের এই যে হাইট, এই উচ্চতা, এই উচ্চতাটা কিন্তু হবে এই আয়তক্ষেত্রের প্রস্থ। দেখো, আমি যদি এটাকে এভাবে কাট করে এটাকে যদি আমি ছড়ায় দেই, তাহলে যে আয়তক্ষেত্রটা পাবো, ওই আয়তক্ষেত্রে এই প্রস্থটাই কিন্তু হচ্ছে সিলিন্ডারের উচ্চতার সমান হবে। আর আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কি হবে? দেখো, এটাকে আমি ছড়ায় ফেললে এই যে যেই তুমি বৃত্তাকার পার্টটা দেখতে পাচ্ছ, অর্থাৎ সিলিন্ডারটার যেই বৃত্তাকার পৃষ্ঠে বসে আছে ওই বৃত্তটার যে পরিধি, এই যে যে পরিধি, এই পরিধিটাই কিন্তু হবে হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এখন তুমি দেখো, এই যে যে বৃত্তাকার পথে বা বৃত্তাকার অংশের উপর সিলিন্ডারটা দাঁড়ায় আছে, ওই বৃত্তাকার অংশের ব্যাসার্ধ আমি ধরলাম কত, আর। তাহলে এই বৃত্তাকার অংশের পরিধি কি হবে? পরিধি কিন্তু হবে হচ্ছে 2 পাই আর। বৃত্তাকার অংশটুকুর পরিধি কি হবে? 2 পাই আর। তো আমি যদি এটাকে কাট করে ছড়াই দেই, তাহলে এই পরিধির পার্টটুকুই কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ এই পরিধির পার্টটাই কিন্তু হয়ে যাবে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে আমি বলতে পারি এটার দৈর্ঘ্য কি হবে? 2 পাই আর। তো
আগেই বললাম যে আমার এই পুরো সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু সেম হবে, কারণ এটার পৃষ্ঠটা দিয়ে, এটার বক্রপৃষ্ঠটা দিয়েই এই আয়তক্ষেত্রটা আমরা পেয়েছি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? সিম্পল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রফল কি দাঁড়ায়? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে দৈর্ঘ্য হচ্ছে 2πr ইনটু প্রস্থ হচ্ছে h, তাহলে 2πrh। আমরা পেয়ে গেলাম বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πrh। ওকে, এখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বোঝানো হয় বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস বৃত্তাকার দুটি পৃষ্ঠের ক্ষেত্রফল। দেখো, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল তো 2πrh আমরা পেলামই, ওর কিন্তু আরো দুইটা পৃষ্ঠ আছে। একটা পৃষ্ঠ হচ্ছে উপরের বৃত্তাকার পৃষ্ঠটা, এই যে এটা, আরেকটা পৃষ্ঠ হচ্ছে যে পৃষ্ঠের উপর বসে আছে এটা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস এই পৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস এই পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আমি যদি লিখি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে, ফার্স্টে আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি বের করছি? 2πrh প্লাস এই পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন এই পৃষ্ঠটা কি? একটা বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, যেহেতু এই বৃত্তটার ব্যাসার্ধ r, তাহলে পাই আর স্কয়ার। এটাও আরেকটা বৃত্ত, এটার ক্ষেত্রফল কি হবে? সেম পাই আর স্কয়ার। তাহলে আমি বলতে পারি 2πrh প্লাস পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার ইকুয়াল টু 2πrh প্লাস 2πr স্কয়ার, দুইটা পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে কমন যায় কি? এখান থেকে আমি কমন নিতে পারি 2πr। 2πr কমন নিলে হয় এদিকে থাকে h আর এদিকে থাকে r, অর্থাৎ 2πr প্লাস r প্লাস h। এটা হচ্ছে আমাদের সমগ্র পৃষ্ঠের, অর্থাৎ তিনটা পৃষ্ঠেরই ক্ষেত্রফল 2πr প্লাস r প্লাস h। তো লাস্ট যেটা বাকি আছে আমাদের সেটা হচ্ছে আয়তন। আয়তন কেন? পাই আর স্কয়ার h। দেখো, কোন একটা ঘনবস্তুর আয়তন আমরা কি জানি? ধরো যে আয়তনের যে খুবই সিম্পল যে সূত্রটা, বেসিক যে সূত্রটা, সেটা আমরা জানি হচ্ছে গিয়ে, আর এখানে লিখি, আয়তনের খুবই বেসিক সূত্রটা আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এটা যে কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, একটা উচ্চতা আছে, তাহলে আয়তন কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য ইনটু প্রস্থটা কি? একটা ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি কি পাই? আমি পাই হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে, এটা তো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। কোন একটা ঘনবস্তুর আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ওকে, ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আমি আয়তন পাবো। এবার এখানে ফিরে আসি। ধরো আমার এই সিলিন্ডারটার আয়তন বের করতে হবে, সিম্পল একই ফর্মুলা আমি ইউজ করব, সেটা হচ্ছে ক্ষেত্রফল বের করে উচ্চতা দিয়ে গুণ দিয়ে দিব। এখন এটা যে ভূমিতে দাঁড়ায় আছে, আমার এই ক্ষেত্রফলটা কি হতে হবে? ক্ষেত্রফলটা হতে হবে ঘনবস্তুটা যে অংশের উপর দাঁড়ায় আছে ওই অংশের ক্ষেত্রফল। ভালো করে বুঝো যে এই ক্ষেত্রফলটা কোন ক্ষেত্রফল হবে? ঘনবস্তুটা যে অংশে দাঁড়ায় আছে ওই অংশের ক্ষেত্রফল। এখন এই ঘনবস্তু বা এই সিলিন্ডারটি কোন অংশটুকুতে দাঁড়ায় আছে? এই সিলিন্ডারটি এই অংশটুকুতে দাঁড়ায় আছে, এই অংশটুকুতে দাঁড়ায় আছে। তো এই অংশটুকুর ক্ষেত্রফলকে যদি আমি উচ্চতা দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে এটার আয়তন আমি পেয়ে যাব। তাহলে তুমি চিন্তা করো এই অংশটুকুর ক্ষেত্রফল কত? এই অংশটুকুর ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার h। পাই আর স্কয়ার, সরি, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর এই যে ক্ষেত্রফল পাইলাম, এখন আমি এটাকে গুণ দিব উচ্চতা দিয়ে। সিলিন্ডারের উচ্চতা কত? h। তাহলে h, তাহলে হয় কি? পাই আর স্কয়ার h। অর্থাৎ সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কয়ার h। তো আশা করি বিষয়টা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। তো নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো শেপের ভলিউম বা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।